হ্যালো স্টুডেন্ট, আজ আমি 204 পৃষ্ঠার যে পড়াটি রয়েছে সেটি তোমাদের বুঝিয়ে দেব। একটা গল্প যার নাম মেঘের মুলুক। মেঘের মুলুক গল্পটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তোমরা প্রথমে মন দিয়ে দেখবে, তারপরে বোঝার চেষ্টা করবে, আর ভিডিওটি টেনে টেনে দেখবে না। তোমরা যদি বইয়ের পড়াটা ভালো করে বুঝতে পারো তাহলে পরীক্ষায় কোনো প্রবলেম হবে না। তাই পুরো ভিডিওটি দেখবে, স্কিপ করবে। পড়া শুরু করছি। গল্পটার নাম কি? মেঘের মুলুক। কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তাহলে আমরা গল্পটা একবার পড়ে দেখি কি আছে। ছিলাম মাঠে, এসেছি মেঘের মুলুক দার্জিলিংয়ে। মানে মাঠে ছিলাম, এবারটা কি হয়েছে, দার্জিলিংয়ে মেঘ বেশি হয় তো সেজন্য বলা হয়েছে মেঘের মুলুক দার্জিলিংয়ে। কলকাতার চেয়ে ৭,৫০০ ফুট উঁচুতে, সেটা যে ঠিক কতখানি উঁচু মনের ভিতরে তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত। এই কলকাতার থেকে দার্জিলিং পাহাড়টা কতটা উঁচু সেটা ঠিক করে আন্দাজ করা কঠিন হয়ে পড়ে, সেটা বোঝাচ্ছে অনেকটা উঁচু। দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার। এই যে দার্জিলিংটা যাওয়ার পথে বনের যে শোভাটা, এটা অনেকটা দারুণ। একলা সে বনের ভিতর যেতে হলে প্রাণটি হাতে করে যেতে হয়, কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই। ওই বনের ভিতর দিয়ে যদি যাওয়া হয় একা গেলে ভয়ের ব্যাপার, ট্রেনে গেলে ভয় নেই। একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল। একবার কি হয়েছিল, ট্রেনে যাওয়ার পথে একটা বড় হাতি পড়েছিল। সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে, তাই বোধহয় লাইনের উপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কি ভাগবে। এই যে হাতিটা ট্রেনটাকে ভেবেছিল যে একটা কোনো জন্তু, নতুন জানোয়ার। সে হাতিটা ভেবেছিল যে এর সাথে আমি লড়বো না পালাবো। এমন সময় ড্রাইভার পো করে বাঁশি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল, আর হাতিও তা দেখে মাগো বলে লেজ গুটিয়ে দে প্রাণ ছুট। যখন ট্রেনটা বাঁশি দিয়েছে তখন কি করেছে, হাতি দৌড়ে পালিয়েছে। তার পরের অংশটুকু দেখে নেব। ট্রেনখানি সেই বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে। এখানে প্রশ্ন হয়, ট্রেন কিভাবে চলে? তাহলে কি হবে, পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে। ৩০ ফুট পথ এগোলে তার ১ ফুট উঁচুতে ওঠা হয়। ১,৫০০ ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয়। যদি ১,৫০০ ফুট উঁচুতে ওঠা হয় তখন মেঘের সঙ্গে দেখা হয়। দেশে বসে আকাশের পানে তাকিয়ে আমরা যেসব ভারী ভারী মেঘ দেখতে পাই তারা মোটামুটি একরকম উঁচুতেই থাকে। ক্রমে হয়তো ট্রেন তার ভিতরে ঢুকে যায়। কি হয়, যখন উঁচু দিয়ে ট্রেনটা যায় তখন ওই মেঘের ভিতর দিয়ে ট্রেন ঢুকে যায়। তখন আর বুঝতে বাকি থাকে না যে আমরা যাকে কুয়াশা বলি এ ঠিক সেই জিনিস হচ্ছে মেঘ। দূরে থেকে তাকে দেখলেই সে মেঘ, আর ভিতরে ঢুকে দেখলেই সে কুয়াশা। আমরা যদি দূরের থেকে দেখি সেটা হয়ে যায় মেঘ, আর ভিতর থেকে দেখলে কুয়াশা। প্রায় ৪,৫০০ ফুট অবধি
ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিকে বেয়ে চলতে থাকে। সেসব পাহাড়ের উত্তরে যে কি আছে তা দেখা যায় না। তারপর যেই হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে উত্তরমুখ হয়। এমন দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চূড়াগুলো রোদে ঝিকমিক করছে। তারপরে শীতটিও ক্রমে জেগে উঠতে থাকে। শীত তখন আরো বেশি বেড়ে যায়। তখন আরো বুঝতে বাকি থাকে না যে এবারে এক নতুন রাজ্যে আসা গেছে। তখন মনে হয় যে একটা নতুন জায়গায় এসেছি, রাজ্যে। তার নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, সেখানে নতুন ধরনের মানুষ, নতুনতর মেঘ খেলা। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। তাহলে প্রশ্ন কি হয়, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি? উত্তর কি হবে? ঘুম। দার্জিলিং তারই এক স্টেশন পরে, দার্জিলিংয়ের তার একটা স্টেশন পরে আর খানিকটা নিচে ঘুম থেকে দার্জিলিং মোটে 5 মাইল। ঘুম স্টেশনটা তার থেকে দার্জিলিং 5 মাইল দূরত্ব। এইটুকু যেতে আর বেশি সময় লাগে না। চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায়। ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলো সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইভাবে সাজানো। দেখতে ভারী সুন্দর লাগে। কিন্তু দার্জিলিংয়ের আসল শোভা ঘরবাড়ি নয়, সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা। অনেকদিন ভোরবেলায় উঠে দেখি পাহাড়ের পিঠের ওপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে। অনেকদিন পরে ভোরবেলায় দেখা যায় যে পাহাড়ের উপরে, পিঠের ওপরে মেঘের যে খোকারা, মানে বাচ্চা, ঘুমিয়ে আছে। তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে। তখনও সূর্য ওঠেনি। পূবের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখা দিয়েছে মাত্র। ক্রমে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো। ব্যস্ত হয়ে রং ঢেলে তুলি নিয়ে বসলাম। মনে হলো কতই কিছু আঁকবো। দুষ্ট মেঘের খোকা। রোদের গন্ধ পেয়ে সে বেচারা তাদের বিছানা ছেড়ে উঠে বসেছে। তারপর 1 পা 2 পা করে না জানি কোন দেশের পানে তারা রওনা হলো। হিমালয় ঢিল ঢেকে আমার আগবার আয়োজন সব দিল মাটি করে। দেখতে দেখতে তারা পাহাড়, বন, বাড়ি ঘর সব গ্রাস করে ফেলল। তখন আর আশেপাশে ঘরবাড়ি, গাছপালা কিছুই দেখবার জো নেই। আমাদের বাড়িখানা। নেক্সট পেজ। যে মজবুত পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে পুষ্পক রথের মতো, শূন্যে উড়ে পরীর মুলুকের পানে ছুটে চলেছে না, এ কথাটি বিশ্বাস করা ভার হয়ে উঠল। আবার তার 10 মিনিট পরেই দেখা গেল যে মেঘ সব উড়ে গিয়ে চারিদিক রোদ ঝকমক করছে। ভোরের আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে, তখন হিমালয়ের চেহারাও পলে পলে নতুন হতে থাকে। এই মিছরির কুদের মতো, এই আগুনের মতো, এই সোনার মতো, এই মুক্তোর মতো, এই গরদের উপর চাঁদির কাজের মতো, এই খড়ের মতো যেন জাদুকরের ভেলকি।
এটা হচ্ছে হিমালয়ের চেহারার কথা বলা হয়েছে, যে কেমন হতে পারে। এমনি করে দিনটি কেটে গিয়ে বিকালে আবার সোনার মতো, আগুনের মতো, মানিকের মতো হয়ে পালা শেষ করে। বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতো বরফ, সে যে কি সুন্দর, তার তুলনা কোথাও নেই। রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে লাজে মাথা হেঁট করে। এমনি করে রাত্রি এসে উপস্থিত হয়। তখন যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে তবে তার শোভা হয় যেন আরো চমৎকার। অবশ্য তাতে তেমন তাক লাগিয়ে দেয় না, কাজেই সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে, কিন্তু যে বোঝে সে দেখলেই বলে, আহা,